একবার ভাবুন তো, পৃথিবীর মানচিত্রের ঠিক মাঝখানে কোথাও আগুন জ্বলছে, আর সেই আগুনের আঁচ এসে লাগছে বিশ্বের প্রায় প্রতিটি কোণায়। চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে বহুদূরের এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব আমাদের সবার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। দেখুন, এই কথাটা কিন্তু শুধু কথার কথা না, এটা একটা কঠিন বাস্তবতা। যুদ্ধটা হয়তো হচ্ছে হাজার হাজার মাইল দূরে, কিন্তু এর যে অর্থনৈতিক উত্তাপ, সেটা কিন্তু একদম আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ব্যাপারটা আসলেই ভাবার মতো। ইরান আর যুক্তরাষ্ট্রের এই যে দীর্ঘদিনের টানাপোড়েন, এর গল্পটাও ঠিক এমনই। এখানে কে ঠিক আর কে ভুল সেই বিচার করা খুব কঠিন। কিন্তু মজার ব্যাপার হলো, ভৌগোলিকভাবে অনেক দূরে থেকেও বাংলাদেশের মতো দেশগুলো এর প্রত্যেকটা অর্থনৈতিক ধাক্কা ঠিকই টের পাচ্ছে। মানে, তেলের দাম বাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের উপর এর যে একটা প্রভাব পড়ছে, সেটা আমরা হয়তো সবসময় খেয়ালও করি না। এখন প্রশ্ন হল, এই প্রভাবটা ঠিক কিভাবে কাজ করে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে, যা কিনা পুরো বিশ্বের অর্থনীতির জন্য বলতে গেলে লাইফলাইন। এই প্রণালীটা এতটাই গুরুত্বপূর্ণ যে ইরান যখন এর নিয়ন্ত্রণের কথা বলে হুমকি দেয়, তখন সেটা আর কেবল একটা সামরিক কৌশল থাকে না। এটা তখন হয়ে যায় পুরো বিশ্বের সাথে এক ধরনের স্নায়ুযুদ্ধ, একটা নার্ভ গেম। কারণ এই পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব বাণিজ্যের রীতিমতো ভূমিকম্প নেমে আসবে। তবে এই সব উত্তেজনার মধ্যেই একটা আশার খবর হল, পর্দার আড়ালে কিন্তু আলোচনা শুরু হয়েছে। যদিও পরিস্থিতি খুবই জটিল, কিন্তু দুই পক্ষই সম্ভবত বুঝতে পারছে যে এই দ্বন্দ্বটাকে আর বেশিদিন জিয়ে রাখার বিলাসিতা কারণেই। কিন্তু এই আলোচনার টেবিলে পৌঁছানোর রাস্তাটা মোটেও সহজ ছিল না। চলুন খুব সংক্ষেপে একবার দেখে নিই ঠিক কিভাবে আজকের এই কূটনৈতিক অচলাবস্থার সৃষ্টি হল। দেখুন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটা ছিল একটা বিরাট কূটনৈতিক সাফল্য। কিন্তু মাত্র ৩ বছর পরেই ২০১৮ সালে আমেরিকা হঠাৎ করে একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখন থেকেই দুই দেশের মধ্যে অবিশ্বাস আর দূরত্ব এতটাই বাড়তে থাকে যে তা আজকের এই জটিল পরিস্থিতি তৈরি করেছে। বর্তমানে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যেন এটা একটা নদীর দুই পার, যার ওপর কোনো সেতু নেই। একদিকে আমেরিকার ১৫ দফা প্রস্তাব, তো অন্যদিকে ইরানের ১০ দফা পাল্টা প্রস্তাব। এই যে বিশাল দূরত্ব, এটাই এখন আলোচনার প্রধান চ্যালেঞ্জ। আর এই পুরো অচলাবস্থার মূলে কি আছে জানেন? আছে ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম। এর পরিমাণ প্রায় ৪৪০ কিলোগ্রাম, যা ৬০% পর্যন্ত সমৃদ্ধ। এখন প্রশ্ন হল, এই ইউরেনিয়াম এতটা গুরুত্বপূর্ণ কেন? ব্যাপারটি হল, ৬০% সমৃদ্ধি মানে সেটা পারমাণবিক অস্ত্র তৈরির দুর্গোড়ায়। তো এই বিপুল পরিমাণ মজুদ একদিকে যেমন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা বিরাট উদ্বেগের কারণ, ঠিক তেমনি আলোচনার টেবিলে এটাই ইরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির হাতিয়ার, মানে তাদের তুরুপের তাস। তবে এত সব জটিলতার মাঝেও কিন্তু উত্তেজনা কমানোর একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন পর্দার আড়ালের সেই গোপন আলোচনার দিকে আবার ফেরা যাক। এই আলোচনার পথে এখন প্রধান বাধাগুলো কি? আসলে আলোচনার টেবিলে বেশ কিছু জটিল বিষয় আছে। যেমন ধরুন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা, তাদের পারমাণবিক কর্মসূচির সীমা ঠিক করা, সব পক্ষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, আর অবশ্যই হরমুজ প্রণালীর ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করা। এই প্রত্যেকটা বিষয়ে একমত হওয়াটা কিন্তু ভীষণ কঠিন আর সময় সাপেক্ষ। তবে কূটনীতিকরা কিন্তু বসে নেই। তারা একটা সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন, যা দিয়ে এই অচলাবস্থা হয়তো ভাঙা যেতে পারে। চলুন সেই সম্ভাব্য রূপরেখাটা একবার দেখে নেওয়া যাক। এই অচলাবস্থা ভাঙার জন্য কূটনীতিকরা একটা ৫ ধাপের সমাধানের কথা ভাবছেন। আর এই প্রত্যেকটা ধাপ কিন্তু একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে কোনো একটাকে বাদ দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো প্রায় অসম্ভব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো দুপক্ষেরই কিছুটা নরম হওয়া, কিছুটা ছাড় দেওয়া। সম্পর্কের যে বরফ জমে আছে সেটা গলানোর জন্য এই দেওয়া নেওয়ার মানসিকতাটা অপরিহার্য। মানে, ইরান যদি ক্ষতিপূরণের দাবি ছাড়ে, তাহলে আমেরিকাও নিষেধাজ্ঞা শিথিল করার প্রক্রিয়া শুরু করতে পারে। এখানে মূল খেলাটা হলো বিশ্বাস, আর তাই ইরানকে লিখিতভাবে একটা প্রতিশ্রুতি দিতে হবে, কারণ এই পরিস্থিতিতে মুখের কথার চেয়ে লিখিত প্রতিশ্রুতির ওজন অনেক বেশি। আর এর বিনিময়ে তারা আন্তর্জাতিক তত্ত্বাবধানে নিজেদের পারমাণবিক কর্মসূচি চালু রাখতে পারবে। এই পুরো সমীকরণে ইসরায়েল কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। তাদের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা যদি দূর করা না যায়, তাহলে সন্দেহর আগুন কখনোই পুরোপুরি নিভবে না। আর তাই এখানে তৃতীয় পক্ষের গ্যারেন্টিটা খুব জরুরি। শেষ দুটি ধাপে একটা বাস্তবসম্মত অর্থনৈতিক সমাধান এবং একটা দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির কথা বলা হয়েছে।
যেমন হরমুজ প্রণালীতে সাময়িকভাবে টোল বসিয়ে যুদ্ধের ক্ষতি মেরামত করা যেতে পারে এবং সবশেষে একটা অনাক্রমণ চুক্তি এই পুরো অঞ্চলকে স্থিতিশীল করতে পারে। তাহলে দেখা যাচ্ছে সমাধানের একটা কার্যকর পরিকল্পনা হয়তো ইতিমধ্যেই টেবিলে আছে। এখন যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো রাজনৈতিক সদিচ্ছা আর নিজেদের অহংকারকে পেছনে ফেলে সেই পথে এক পা এগিয়ে যাওয়ার দৃঢ় মানসিকতা। প্রশ্নটা হলো, সেই সদিচ্ছা কি আদৌ আছে?